যে বাংলাদেশের উপরে মোদি সাহেব ভারতীয় বাহিনী আক্রমণ করবে, এরকম একটা যুদ্ধ যুদ্ধ ভাব করবে, যুদ্ধ যুদ্ধ একটা ভাব। কেন বাংলাদেশের দিকে ইন্ডিয়া অ্যাটাক করবে, কি করবে, আমেরিকার সোলজার আসা, তথ্য উপদেষ্টার এই গৃহযুদ্ধের আশঙ্কা, বা গৃহযুদ্ধ না বললেও সংঘাতের আশঙ্কা, এবং বিভিন্ন দেশের সেনা, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের আনাগোনা, আসলে কিসের লক্ষণ দেখতে পাচ্ছি? আপনার কাছে বিশ্লেষণ জানতে চাই। মাহফুজ ইজ এ ভেরি ইয়াং, স্টেট ফরওয়ার্ড, আপরাইট ছেলে। আমি ছেলে বললাম, সরি, তারা ছেলে এখন অনেক বয়স তাদের হয়েছে। তাদের ভিশনারিজ ভিউ আছে, তারা আমাদের মতো অন্ধ নয়, তারা সামনে দেখতে পায় আগামী। তারা এই প্রজন্ম, কিন্তু তারা এই প্রজন্মে হয়েও তারা কিন্তু ডিজিটাল যুগের, এবং ফলে তাদের তথ্য প্রবাহ অনেক বেশি তাদের কাছে, এবং সে তার উপরে সে আবার তথ্য উপদেষ্টা। ফলে যেহেতু সে একজন সচেতন ব্যক্তি এবং খুবই তীক্ষ্ণ বুদ্ধি রাখে এবং রাজনৈতিক সচেতন, রাজনৈতিক অতীত বর্তমান দুটাই সে ভালো জানে, বুঝে, এবং ভবিষ্যৎ নিয়েও সে চিন্তা করতে পারে। আমি যতগুলো বক্তৃতা শুনেছি, হয়তো ছোট দল হওয়ার কারণে বা রাজনৈতিক শক্তিটা হারিয়ে ফেলার কারণে তারা এখন জাতির উপরে এত প্রভাব রাখতে পারছে না, কিন্তু তারা যে কথাগুলো বলে, বক্তব্যগুলো বলে, সেগুলো কিন্তু অনেক বেশি অর্থবহ এবং অনেক কিছু ইঙ্গিত বহন করে। কাজে মাহফুজ যে কথাটা বলেছেন, এটা আমি তার সঙ্গে অনেকটাই মানে সহমত পোষণ করে বলছি যে আসলে বাংলাদেশের রাজনীতিবিদরা সংঘাত ছাড়া কিছু বুঝে না, একে অপরের গীবত গাওয়া ছাড়া, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা ছাড়া, কারো বিরুদ্ধে ছাড়া। আপনি এখন পর্যন্ত দেখেন একজন কোন একটা রাজনৈতিক দল তার দলীয় নেতাদের ছাড়া অন্য কোন নেতাদের, অতীতের নেতা বলেন, 50 বছর, 100 বছর, 1000 বছর আগে নেতাদের বলেন, একজন নেতার মুখে দেখবেন কিনা যেই নেতাদের অনুসারী তারা না, বা যে ধর্মের অনুসারী তারা না, বা যেই গোষ্ঠীর অনুভূত তারা না, তার বাইরে কাউকে তারা ভালো মানুষ কাউকে দেখে কিনা, তাহলে মানুষের কোনো বক্তব্যকে তারা হাইলাইট করে কিনা, বা তাদেরকে নিয়ে কথা বলে কিনা। এই দেশের রাজনীতিবিদরা প্রাথমিকভাবে যেটা হচ্ছে, সবচেয়ে ম্যাক্সিমাম অশিক্ষিত, লেখাপড়া করে না, সারাটা দিন খালি পান খায়, গল্প করে, আড্ডা মারে, আর তদবির নিয়ে বেঁচে থাকে। তাদের পদগুলা তারা বাগাইতে হয় তদবির করে, এরকম কোনো কার্যক্রম করে নয়। তারা নিজেরা চাঁদাবাজ এবং তাদের চারপাশে চাঁদাবাজদেরকে রাখে। আমি সরি, এই কথাটা আমি বলছি সকল নেতাদের বেলায়। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে এমন একজন নেতা নাই যারা নিজের কামাইয়ের বাইরে বা অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া রাজনীতি করে। এটাই দুর্ভাগ্যজনক। ফলে কি হচ্ছে, তারা হলো ভাগাড়ের শুয়োরের মতো, নিজের খাদ্য আহরণ করার জন্য ঘেউ 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 করে। আপনি দেখবেন যে কুকুর যে জাত, কুকুর কিন্তু যত না বেশি খায় তার চেয়ে বেশি ঘেউ ঘেউ করে, কারণ সে কিন্তু উচ্ছিষ্ট খাবারই খায়, সে কিন্তু তৈরি করা খাবার খায় না, সে ভালো বেছে কোনো খাবার খায় না, এবং সে সবসময় খাওয়ার জন্য চিৎকার করে, এবং কাকে একটা জিনিস কাকা করে। তা আমাদের রাজনীতিবিদদের মধ্যে এই চরিত্রটা খুবই প্রকট। আমরা তো কাওয়া কাদেরকে চিনি, কাওয়া কাদের বলতাম, এবং আমাদেরও আমাদের মধ্যে এই অভ্যাসটা আছে যে আমরা সবকিছুতেই ঘেউ ঘেউ করি। আমরা ঘেউ ঘেউ করে অযথা অপ্রয়োজনীয় নিজেদের প্রতি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। আমাদের বক্তব্যের মধ্যে কোনো সারমর্ম পাবেন না, কোনো সারার্থ পাবেন না, কোনো গভীর কোনো চিন্তা পাবেন না। সবার কথার মধ্যে দেখবেন যে একজনের কথার বিরুদ্ধে ঘেউ ঘেউ করে উঠছে। একজন কথা বললেই সে কথাটাকে ইতিবাচক ভাবে নিবে না, সব সময় নেতিবাচক ভাবে নিয়ে ঘেউ ঘেউ করে উঠবে, যেন মনে হচ্ছে রাজনীতি বা দেশ বা জাতি তার বাপ দাদার একার সম্পত্তি। সে যা বুঝে, সে যা বলে, তাই সবাইকে মেনে নিতে হবে, তাই সবাইকে অনুসরণ করতে হবে। সে অন্যের কথা শোনার চেষ্টা করবে না, অন্যের সঙ্গে এরকম কোনো এক্সচেঞ্জ অফ ভিউজ, মত বিনিময় করবে না, তারা একমত পোষণ করতে চায়। কাজেই মাহফুজকে আমি ধন্যবাদ জানাই
যে রাজনীতিবিদ সম্বন্ধে সে স্পষ্ট বক্তব্যটা দিতে পেরেছে, খুব সাহসী বক্তব্য দিয়েছে। অর্থাৎ সবাই তো আমরা রাজনীতিবিদ, রাজনীতিবিদদের বিরুদ্ধে কিছু বলা মানে আপনার আমার সবার বিরুদ্ধে বলা হয়, আপনার না, সরি সাংবাদিক আপনি। কিন্তু আমরা যে রাজনীতি করি, কোন একজন রাজনীতিবিদকে যদি আমরা দোষারোপ করি, তার দোষটা কিন্তু শতভাগ আমার উপরেও পড়ে। যেমন আমি বিনয়ের সঙ্গে বলছি, আমি রাজনীতি করি, রাজনীতি চর্চা করি, রাজনীতি নিয়ে ভাবি, দেশ জাতি মানুষের কল্যাণ নিয়ে যতটুকু সময় পায়, যতটুকু মেধা বুদ্ধি আছে ভাবার চেষ্টা করি। কাজে কোন রাজনীতিবিদদের সম্বন্ধে কোন গালি দেয় বা আমিও গালি দেই, তখন এই গালিটা কিন্তু শতভাগ আমিও পাই, এটা আমার বেলা প্রযোজ্য হয়ে যায়। কারণ আমরা তো এর বিকল্প বাইরে কিছু প্রমাণ করতে পারি নাই। কাজে মাহফুজ যে কথাটা বলেছেন সে কথাটা সঠিক, সত্য। আপনি দেখেন গত 3 দিনের বক্তব্যের সারমূল দেখেন, সবারই বক্তব্য নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে। এখন আমাকে বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে, সবাই বক্তব্য দিচ্ছেন, কে করতেছে? বাংলাদেশে নির্বাচন বানচাল করার ক্ষমতা কি জাতীয় পার্টি বা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসরদের আছেন? যদি থাকে তাহলে পরিষ্কার করেন, বলেন যে আওয়ামী লীগের দোসররা বাংলাদেশে এত বেশি ক্ষমতাশালী, এত বেশি প্রভাবশালী, তারা জনগণের এত বেশি কর্তৃত্ব নেতৃত্ব দিতে পারতেছে এখনো, যে বাংলাদেশে আসন্ন নির্বাচনটাকে তারা বানচাল করতে পারে। এই কথাটা খোলামেলা বলেন, তাহলে রাজনীতিবিদরা বলুক, বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছে যারা এই নির্বাচন, অথচ প্রতিটা নেতার কাছে দেখবেন কথায় বানচাল করা হচ্ছে। কে বানচাল করতে চাচ্ছে? তাহলে এদের মধ্যে সেটা আগে বলুক যে আমি কথা দিচ্ছি, কমিটমেন্ট দিচ্ছি, আমি নির্বাচনের বিপক্ষে কথা বলবো না, কোনো পদক্ষেপে যাব না, এই কথাটা আগে ক্লিয়ার করুক। সেটা তো আমরা কোনো রাজনীতিবিদকে দাবি করছি না, কাউকে চাচ্ছি না। এখন দেখেন বিভিন্ন ভাবে কথা বলা হচ্ছে। এছাড়া তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারে যারা আসছিলেন, খুব বাকবাকুম করে আসছিলেন, খুব বড় বড় কথা বলেছিলেন, রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে, তারা পারে নাই, 50 বছরে পারে নাই। রেদওয়ান তো একদিনকে ধমক দিয়ে বললেন 50 বছর রাজনীতিবিদরা পারেন নাই। একদিন কি করছিলেন আপনারা? পারেন নাই কেন? রেদওয়ানা তখন হারে হারে টের পাচ্ছে, এবং কি যেভাবে নিজের ঘর সামলাবে, না রাজনীতি সামলাবে, না পদ সামলাবে, তার স্বামী তার পুত্ররা এখন কোথায় গেছে, এটা আপনি বলেছেন। আপনার কাছ থেকে শুনেছি তার পুত্র এবং তার স্বামী মহোদয় সাহেব কিভাবে এখন এই দেশটাকে লুটে খাওয়ার চেষ্টা করতেছেন। কাজেই মাহফুজকে ধন্যবাদ, এবং আসলে জাতি একটা সংঘাতের দিকে যাচ্ছে। কারণ আমাদের দেশে এই মুহূর্তে, এই সময়ে পাকিস্তানি বলেন, আমেরিকান বলেন, ওই জেনারেল ফেলান আসার কি দরকার? আমাদের দেশের সার্বভৌমত্ব বা স্বাধীনতার কোন রকম হুমকির মধ্যে আছি? আমাদের বর্ডারের চারপাশে কি ভারত কোন রকম সেনা সমাবেশ করছে? ভারত তো উল্টা বাংলাদেশের মানুষ যাতে ভারতে চলে না যায়, যাতে আওয়ামী লীগের লোকেরা ভারতে যাইতে না পারে, সেই জন্য বিভিন্ন জায়গায় তারা বন্ধ করার চেষ্টা করছে, তারা ভিসা বন্ধ করে রাখছে। এখন আমাদের দেশে যদি কেউ আক্রমণ করে, তাহলে তো প্রথমেই করবে ভারত। তা আক্রমণ করতে হলে তো ভারতের চারপাশে সেনা সমাবেশ করতে হবে, ভারতের সেনা চলাচল তো বাংলাদেশের সীমানার ওই পাশে দেখা যেতে হবে। এরকম কোনো কি দেখা গেছে? তাহলে আমাদের দেশে আমরা বিভিন্ন জেনারেল বিভিন্ন লোকদেরকে আনতেছি কেন? এই মির্জা ফিরজা, মির্জা শুনলে তো আমাদের ভয় লাগে। মীর জাফর, মির্জা ইস্কান্দর মির্জা, এই মির্জা শুনলে তো আমাদের ভয় লাগে। কারণ এই মির্জারা তো ইস্পাহানি, মির্জারা তো পাকিস্তানি না, তারা ইরানি। ইস্পাহান থেকে আসছে মির্জারা। মির্জা তো বাংলাদেশে এসে রাজপুতদের থেকে প্রথম ধর্মান্তরিত হয়েছে রাজপুতেরা, মুঘলদের সঙ্গে বিয়ে শাদী করে, মুঘলদের সঙ্গে সম্পর্ক তৈরি করা, তারা প্রথম ভারতের সুবিধাভোগী হলো এই মির্জারা, যারই একটি অংশ ছিল মীর জাফর আলী খান। তার এই বংশগুলাই তো মির্জা হিসাবে বাংলাদেশে পরিচিত। এবং মির্জারা হলো রাজপুতরাই প্রথম যখন মুঘলদের অধীনে মুসলমান হয় এবং তারা আত্মীয় মির্জা হয়েছে। এই মির্জা বংশটা ইস্পাহান থেকে আসছে, সেই ইস্পাহান এবং রাজপুত তাদের মিল্লা হয়েছে এই মির্জা।
কাজে এই মির্জা দিকে এখন আসা দরকারটা কি? আর আসলে সেটা তো সেনাবাহিনী আসবে, সশস্ত্র বাহিনী আসবে। এখানে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ওদের চিফ অফ দ্য চেয়ারম্যানের কি সম্পর্ক? ওটা তো মিলিটারি পোস্ট, পলিটিক্যাল পোস্ট না। এখন এই প্রশ্ন কে করবে, কাকে করবেন? এই জেনারেল সাহেব আসছেন, উনি তো পাকিস্তান গভর্নমেন্টের কেউ না, রাষ্ট্রের তো কোনো না। সে হলো ওই দেশের মিলিটারি কমান্ডের একটি অংশ, জয়েন্ট চিফ অফ স্টাফ। আমাদের আর্ম ফোর্সেস আছে, আমাদের আর্ম ফোর্সেস ডিভিশন যেমন আছে, ওরকম ওদের একটা জয়েন্ট চিফ অফ স্টাফ আছে, অর্থাৎ সকল চিফ গুলো মিলে এক জায়গায় বসে, তার একটা চেয়ারম্যান। এটা হলো কেরানির পোস্ট, ওখানে তারা স্টাডি করে, কেরানি করে, কমান্ড না, এটা কমান্ড পোস্ট। এখানে কমান্ড করার কোনো ক্ষমতা তার নাই। সে আসিফ দারের অধীনস্থ একটা কেরানি গ্রুপ, যারা ওই বিভিন্ন ওই সেমিনার সিম্পোজিয়াম করে বলা, আর এই মানে ওই যে আমাদের ডিজিএফআই কে যে গালাগালি করি, ওইরকম ডিজিএফআই দেরকে ওরা গাইড করে, আইএসআই গাইড করে। তারা তো রাষ্ট্রের কেউ না এবং সরকারি প্রতিষ্ঠানও না। অথচ ওই ভদ্রলোক আইসা দেখা গেল সরাসরি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতেছেন, কথা বলছেন। আগামী দিনে এগুলা কি বুমেরাং হয়ে যাবে না? রাষ্ট্রের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হয়ে যাবে না এগুলো? আপনি যদি আজকে বাংলাদেশকে যুদ্ধের দিকে নিয়ে যান, এর দায়িত্ব যুদ্ধ করতে হবে তো আমাদেরকে, এই দেশের জনগণকে। ডক্টর ইউনূস তো যুদ্ধ করবেন না, খলিলুর রহমান সাহেব যুদ্ধ করবে না। যুদ্ধ করতে হবে বাংলাদেশের মানুষকে। অস্ত্র বলেন, রসদ বলেন, অর্থ বলেন, বিত্ত জনগণকে দিতে হবে। তারপরে দেখেন আজকে কথা নাই বার্তা নাই, হঠাৎ করে ঢাকা বিমানবন্দর স্টেশনে অস্ত্র সহ বিশাল একটা অস্ত্র ভান্ডার ধরা পড়লো। ভাই, আন্ডারগ্রাউন্ডে আর 10টা পিস্তল ইজ নট এ জোক। আন্ডারওয়ার্ল্ডে যদি কারো কাছে 10টা পিস্তল থাকে, আন্ডারওয়ার্ল্ডে কিন্তু সে একটা বিশাল ডন, সে একটা বিশাল মাফিয়া, বা সে একটা বিশাল জঙ্গিবাদী গোষ্ঠী। এখানে কেউ এলএমজি নিয়ে ঘুরবে না, রাইফেল নিয়ে ঘুরবে না। পিস্তল গুলো থাকা এটা অনেক বেশি বিপজ্জনক। তবে এটা কোথায় ধরা পেল? আমার আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে ধরা পাইল। ইচ্ছা করে ধরা যায় নাই, তার মানে কেউ না কেউ তাদের ভিতর থেকে জিনিসটা ফাঁস করে দিয়েছে বলেই এগুলো ধরা খেয়েছে। এগুলো হলো ট্যাকটিক্স, স্যাম্পলিং টেস্টিং বলা হয়। যে আমি 10টা মাল, আমি স্মাগলার, আমি 10টা মাল স্মাগলিং করব, আমি 10টা গোল্ড বার স্মাগলিং করবো, বা আমি 10টা অস্ত্র স্মাগলিং করবো। তখন আমার 3টা প্রভিশন থাকে। আমি কি 1:1 সাকসেস হবো না 1:2 সাকসেস হবো? অর্থাৎ আমি 3টা অপারেশন করব, 3টা অস্ত্র ঢুকাবো, একটা ধরায় দেব আর 2টা নিরাপদে নিয়ে যাব। এটাকে বলা হয় ওয়ান অফ দি রিস্কি মেথড অফ স্মাগলিং, রিস্কি মেথড অফ ইনফিলট্রেশন, 1:2। অর্থাৎ 3টা অ্যাটেম্প নেওয়া হবে, 3টা অ্যাটেম্পের মধ্যে একটা ইচ্ছাকৃতভাবে ধরায় দিয়া তাদেরকে ডাইভার্ট করে দেওয়া হবে, তাদেরকে অন্যদিকে লাগাই দিবে। আর ওই যে গ্যাপের মধ্যে, আগে পিছিয়ে গ্যাপের মধ্যে বিফোর একটা আফটার একটা দিতে পার করে দেবে। বাট এটাকে বলা হয় ঝুঁকিপূর্ণ। কিন্তু অনেকে এটাকে বাড়ায় নেয় 5টার মধ্যে একটা, 7টার মধ্যে একটা, বা 10টার মধ্যে একটা। অর্থাৎ 10টা অপারেশন হবে, একটা ধরায় দেবে। ওরাই বলে দিবে যে এটা ধরায় দিবে। ধরায় দিলে কি হবে? ধরার পরে ধরার জন্য 2-3 দিন তারা খুব প্রস্তুতি নিবে, তাদেরকে আগে থেকে জানাবে যে অমুক দিন একটা মাল হিন্দে আসবে, ঢাকা পোর্টে হোক বা যে কোনো বর্ডার দিয়ে হোক, বা বাংলাদেশে যে কোনো জায়গায় ট্রেনে হোক, বাসে হোক, এই মালটা আসবে, 2 দিনের মধ্যে আমি ডেটটা আপনি জানাবো। তার মানে আমার এন্টায়ার মেকানিজম এটা ডিভোটেড হয়ে গেল ওইটার দিকে। অর্থাৎ চট্টগ্রাম দিয়ে আসবে, সবাই চট্টগ্রামের দিকে ডিভোটেড, বা ঢাকা বিমানবন্দর দিয়ে আসবে, বিমানবন্দরে সবাই অ্যাটেনশন নিচ্ছে, বাকি দিকে অ্যাটেনশন গুলো লুজ হয়ে যাচ্ছে।
তো ওই 3 দিন, তারপর যদি মালটা ধরবে সেদিন ধরার পরে খুব একটা সাসপেন্সে থাকবে, তারপরে ধরার পরে এই যে ছবি ফটো সেশন হবে, মিডিয়া হবে, এটা আবার বিভিন্ন মহলে, উচ্চ মহলে জানানো হবে, ক্রেডিট নিবে, কোন অফিসার ক্রেডিট দিতে হবে, সে আবার তকমা পাবে, বুঝতে পারছেন না? এই ফাঁকে দেয়া যারা যেটা করার চট্টগ্রামে ব্যস্ত রেখে যশোরদে করায় দিবে, যশোরে ব্যস্ত রেখে ময়মনসিংহে করায় দিবে, এইভাবে এটা মাফিয়ারা করে থাকে। এটা মাফিয়া ট্রেডিং, এটা মাফিয়া ম্যানেজমেন্ট।